আজকের ভিডিওটি আমাদের আন্দামান ভ্রমণের তৃতীয় পর্বের ভিডিও। এর আগের দুটির পর্বের ভিডিওতে আমাদের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার আসা এবং পোর্ট ব্লেয়ারে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছি। আগের ভিডিও দুটি দেখে নিলে পোর্ট ব্লেয়ারে কী কী দেখবেন তা সম্পর্কে আপনাদের একটু সুস্পষ্ট ধারণা হবে। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আগের এই ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। আন্দামান মানেই সমুদ্র সৈকত, আন্দামান মানেই সমুদ্র, অরণ্য, পাহাড়। তাই আন্দামান ভ্রমণের তৃতীয় দিনে আমরা যাব হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে, যেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে সুন্দর বিচ রাধানগর বিচ। গুড মর্নিং। আজ 28 ফেব্রুয়ারি 2024 বুধবার। আমরা আজকে পোর্ট ব্লেয়ার থেকে আমাদের হোটেল চেক আউট করে আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডে। আমরা যে ক্রুজে রয়েছি, ক্রুজের নাম হচ্ছে নটিকা লাইট। এই ক্রুজে সময় লাগবে 2 ঘন্টা। আমরা 5:30টার সময় হোটেল চেক আউট করেছি, আর আমাদের ক্রুজের টাইম হচ্ছে 6:30 থেকে। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। আশা করি ঠিক সময় পৌঁছাবে। এখানে লেট কিছু হয় না শুনেছি। এখানে বাইরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা সেরকমভাবে দেখাতে পারিনি ক্রুজটা ঠিক কীরকম। তো আমরা উইন্ডো সিট পাইনি। এদিকে কিছু এলইডি স্ক্রিন রয়েছে, কিছু দিয়ে দেখানো হচ্ছে। এই পাশে ক্রুজ অলরেডি ছেড়ে দিয়েছে, একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। এখন 6:30 বাজেও নি, এখন 6:25 বাজে। একজন হয়তো প্যাসেঞ্জার যারা ছিল তারা বোর্ড পড়ে গেছে, সেই জন্য ছেড়ে দিয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আমরা যে ক্রুজে গেছিলাম তার নাম নটিকা লাইট। ভাড়া 950 টাকা পার পারসন ইনক্লুডিং ট্যাক্স। এর টিকিট অনলাইনে কাটতে হয়, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গভর্নমেন্ট ক্রুজও অ্যাভেল করতে পারেন, তার ভাড়া এর প্রায় অর্ধেক। তবে অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, পোর্ট ব্লেয়ার জেটিতে এসে টিকিট কাটতে হয়। যে কোনো ক্রুজ ধরতে যাত্রা শুরুর অন্তত আধ ঘন্টা আগে জেটিতে এসে হাজির হতে হয়। এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেক ইন করে প্রত্যেক যাত্রীকে ক্রুজে ওঠানো হয়। ক্রুজের যাত্রাপথকে যাত্রীদের কাছে স্মরণীয় করে রাখতে আমাদের ক্রুজের ক্রু মেম্বাররা একটি নাচ গানের প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেটি আমাদের যাত্রাপথকে করে তুলেছিল আরও উপভোগ্য। হ্যাভলকে পৌঁছে সকালের ব্রেকফাস্ট আমরা সারলাম আমাদের হোটেলেই। আমরা যে হোটেলে ছিলাম তার নাম হোটেল অনিবেশ। এখানে রুম ভাড়া 2000 টাকা পার ডে, আর এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাইনিং হল। যারা বাজেট ট্যুর প্ল্যান করছেন তারা এখানে থাকতে পারেন। এখানে নন এসি রুমও অ্যাভেলেবেল আছে। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আমরা এখন হ্যাভলকের রাধানগর বিচে যাচ্ছি। আশিসদা আমাদের সাথে রয়েছেন। আমরা একদিন হ্যাভলকে থাকবো, তো আমরা সকালবেলা এখন রাধানগরে যাব আর সেখানেই লাঞ্চ করব। আর কালকে আমরা কালাপাত্তার বিচে যাব। তো আপনারা যদি কেউ নিজস্বভাবে আসতে চান তো এই আশিসদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও আপনি একবার বলে দিন আপনার নাম্বারটা। 9531 830 708।
রাধানগর বিচকে 2004 সালে টাইম ম্যাগাজিন তকমা দিয়েছিল এশিয়ার সেরা বিচের। 2020-তে রাধানগর ব্লু ফ্ল্যাগের সার্টিফিকেট পায়। দিনের বেলা এখানে স্নান করার অনুমতি থাকলেও বিকাল 5টার পর এখানে স্নান করা নিষিদ্ধ, আর কোনো রকম কোনো ওয়াটার স্পোর্টসের এখানে পারমিশন নেই। আমরা এখন রয়েছি রাধানগর বিচে। এখানে আমরা সানসেট দেখতে এসেছি। এই রাধানগর বিচ হচ্ছে এশিয়ার মোস্ট বিউটিফুল বিচ। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় সমুদ্র সৈকত, এখানে পাশে ল্যাশ গ্রিন ফরেস্ট, খুব সুন্দর। এখানে লোকে প্রচুর এনজয় করছে, প্রচুর লোক এখানে চান করছে। অনেকক্ষণ আমরা এসেছি, এতক্ষণ আমরা বিচের বাইরে থেকে বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম। এবার আমরা অপেক্ষা করব কতক্ষণে সানসেট হবে তার জন্য। রাধানগরের সানসেট দেখেই শেষ হলো আমাদের আন্দামান ভ্রমণের তৃতীয় দিন। পরদিন সকালে আমরা গেছিলাম কালাপাত্থার বীচ দেখতে। কালাপাত্থার যাওয়ার পথে সবুজ গাছপালার মধ্যে দিয়ে উঁকি দেওয়া নীল সমুদ্র আপনার মনকে মাতিয়ে তুলবেই। আমরা এখন রয়েছি হ্যাভলক আইল্যান্ডের কালাপাত্থার বিচে। এই বিচটা খুবই নির্জন বিচ, খুব বেশি লোক আসেনি, আর এখন মোটামুটি 10:30 মতো বাজে। এখানে আসতে চাইলে আপনার নিজস্ব গাড়িতে আসতে পারেন, অথবা এখানে লোকাল যে বাস আছে তার টাইমিং এখানে টাঙানো রয়েছে, সেই অনুযায়ী আপনারা নিজেদের মতো টাইম প্ল্যান শিডিউল করতে পারেন। কালাপাত্থার বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা লাঞ্চ সেরে চলে গেলাম হ্যাভলকের জেটিতে। সেখান থেকে আমরা নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের জন্য ক্রুজ ধরব। হ্যাভলককে বিদায় জানিয়ে আমরা চললাম নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়েই আমরা জেটিতে এসেছি। আর ওই যে দেখুন একটা ক্রুজ ছেড়ে গেল নীলের উদ্দেশ্যে, আর আমাদের ক্রুজ আসবে ওই দিক থেকে। দেখতে দেখতেই হাজির হলো আমাদের ক্রুজ নটিকা। 3টের সময় আমাদের ক্রুজ স্টার্ট করে 4টে নাগাদ আমরা নীলে গিয়ে পৌঁছালাম। হ্যাভলক থেকে নীল যাওয়ার জন্য আমাদের লেগেছিল 1600 টাকা পার হেড। আপনারা আন্দামান বেড়াতে এলে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, নীল আর নীল থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য এই নটিকা ক্রুজ বুক করতে পারেন। আমি নটিকা ক্রুজ বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নীল আইল্যান্ডে পৌঁছেই আমরা গেছিলাম লক্ষণপুর বিচ 2তে সানসেট দেখতে। এখানে কোরালের মাঝখানে দেখা মিলল বেশ কিছু ছোট ছোট সামুদ্রিক মাছ আর ছোট প্রজাতির সি স্নেকের। শামুকটাও আমি তুলেছি, আঙ্কেলকেও তুলেছি। ভেতরে 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 ঢুকানো আছে। এটা জেব্রা, এটা জেব্রা, জেব্রা মাছ, জেব্রা মাছ। কোরাল আর মাছ দেখার পর্ব শেষ হলে আমরা সেই দিন লক্ষণপুরে সূর্যাস্ত দেখে তবে গিয়ে হোটেলে চেক ইন করেছিলাম। নীল আইল্যান্ডে হোটেল যশোদায় উঠেছি। আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন, যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তাতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভেতরটা দেখুন, খুবই সুন্দর ডেকোরেটেড করা রয়েছে আলো দিয়ে। হোটেলটা সীতাপুর বিচের খুব কাছে। আপনারা চাইলে সীতাপুর বিচে সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে যেতে পারেন।
যারা নীলে আসবেন তাদের উদ্দেশ্যে একটি সাবধানবাণী। নীল আইল্যান্ডে আপনারা একমাত্র বিএসএনএল ছাড়া আর কোনো ফোনের নেটওয়ার্ক পাবেন না। তাই এই কথাটি মাথায় রেখে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান করবেন। গুড মর্নিং। আজ 1 মার্চ, শুক্রবার। আপনারা আন্দামানে এলে এই ধরনের পাথরের মতো কিছু জিনিস প্রতিটা বিষয়েই দেখতে পাবেন। এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে মৃত কোরাল। আমরা আন্দামানের সীতাপুর বিচে এসেছিলাম সকালে সূর্যোদয় দেখতে, কিন্তু আজ সূর্য তার মুখ মেঘের চাদরে ঢেকেছে, তাই আজকে আমাদের আর সূর্যোদয় দেখা হলো না। আমরা এখন ফিরে যাব হোটেলে, তারপর অন্যান্য বিচ দেখতে বেরোবো। হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা গেছিলাম ভরতপুর বিচে। এখানকার শান্ত স্নিগ্ধ ছায়াময় পরিবেশ ছুঁয়ে যাবে আপনার মনকে। আন্দামানের সব সি বিচের মতোই এখানকারও অপূর্ব সুন্দর সমুদ্রের জলের রং আপনার মনকে করে দেবে আরও রোমান্টিক। এখানে আপনারা চাইলে স্নর্কলিং, স্কুবা বা জেট স্কির মতো ওয়াটার স্পোর্টসেও পার্টিসিপেট করতে পারেন। আমাদের এখানে স্নর্কলিং করার ইচ্ছা থাকলেও নীলে আসার পর থেকেই আমার ফিভার ছিল, তাই আন্দামান ভ্রমণের এই যাত্রায় আমার স্নর্কলিং করার ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। ভরতপুরের পর লাঞ্চ সেরে আমরা গেছিলাম লক্ষণপুর বিচ ওয়ানে, আর তার মাঝে চলল টুকটাক কেনাকাটার পালা। এই যে এই রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে আমরা হেঁটে এসছি। এখানে লোকে আসছে, গাছের গুড়ি টপকে আমাদের যেতে হবে। ওই দিকে আছে কোরাল রিফের ন্যাচারাল ব্রিজ। লক্ষ্মণপুর বিচ ওয়ানের মূল আকর্ষণ হলো ন্যাচারাল কোরাল রিফ। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে গিয়ে পৌঁছালাম কোরাল রিফের সামনে। এর ঝুলন্ত স্ট্রাকচারটার জন্য অনেকে এটিকে হাওড়া ব্রিজও বলে থাকে। এই হলো ন্যাচারাল কোরাল ব্রিজ। এটা কিন্তু কোনো পাথরের তৈরি নয়, এটা সম্পূর্ণ কোরাল দিয়ে নির্মিত। কোরাল পুরোটাই ছিল একসময়, তারপর প্রকৃতির নিয়মে মাঝখানটা ভেঙে গেছে, আর এটাকে লোকালরা বলে হাওড়া ব্রিজ। আর আমরা এই রাস্তা দিয়ে এসছি, এই যে লোকে আসছে দেখছেন, এই রাস্তা দিয়ে এসছি। খুবই উঁচু নিচু, যাদের পায়ে লাগা আছে বা পায়ে সমস্যা আছে তারা কিন্তু এখানে আসার চেষ্টা করবেন না। লক্ষ্মণপুরে কোরাল রিফ দেখে আমরা সেদিনই ফিরে গেছিলাম পোর্ট ব্লেয়ারে। তার পরদিন সকালে আমরা গেছিলাম বারাটাং। আর এই যাত্রাপথেই ছিল জারোয়া উপজাতি অধ্যুষিত অঞ্চল, যার গল্প থাকবে আগামী পর্বে। আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এই ধরনের আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।